প্রথম সাবজেক্ট হচ্ছে যেটা যে সীমান্তে বাংলাদেশের ভেতরে অন্তত, আপনাদের দেশে অত এফেক্টেড হচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে একটা অস্বস্তি, একটা সন্দেহের তীর যে ভারত কি করছে আসলে, ভারত কি ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের পত্রপত্রিকা বিশ্লেষণ করছে যে এই যে সীমান্তে আমরা একটা আনঅফিসিয়াল সূত্রে জেনেছি যে হাজার হাজার বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদেরকে, এবং প্রতি পকেটে পকেটে সীমান্ত জেলায়, এই কখনো কখনো নীলফামারীতে, কখনো গাইবান্ধায়, এক এক জায়গায় প্রতিদিন পুশিনের চেষ্টা, সেটা নিয়ে অমানবিক পরিস্থিতি আমরা দেখছি। যাদেরকে পুশব্যাক করা হচ্ছে তাদের অমানবিক দিন কাটাতে হচ্ছে। মানে ভারত কি ইঙ্গিত দিচ্ছে? আপনার কাছ থেকে ভারতের নাগরিক হিসেবে জানতে চাই যে বাংলাদেশের সাথে বাংলাদেশের নতুন সরকার, ভারতে পশ্চিমবঙ্গে আসামে নতুন সরকার, হঠাৎ কেন একটা এরকম ক্লামজি অবস্থা কেন বদল লাগে? ধন্যবাদ। প্রথম কথা, পশ্চিমবঙ্গ আসাম ভারত নয়। পশ্চিমবঙ্গের ভারত সরকারের কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন তাদের একটা পদ্ধতিতে তারা বিশ্বাস করেন। সেই পদ্ধতিটা হচ্ছে যে যাদেরকে চিহ্নিত করা হয় তাদেরকে চিহ্নিত করার পর বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের ফেরত পাঠানো হয়। কিন্তু ঘটনা হয় আসাম এবং পশ্চিমবঙ্গে দু জায়গাতেই যেটা ঘটছে, এটা আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। বেশ কিছু পুশব্যাকের ঘটনা ঘটছে। এখানে বিতর্কিত মন্তব্য আছে। বিজেপি বলছে যে আমরা রুখে দিয়েছি, বিএসএফ বলছে আমরা পাঠিয়ে দিয়েছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন 4,000 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়ে গেছে, তিনি বলছিলেন তাই। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে ঘটনাগুলো যাই ঘটে থাকুক, বাংলাদেশের বিজেপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল মহাপরিচালকের নেতৃত্বে তারা আজ সন্ধ্যেবেলা দিল্লি এসে পৌঁছেছেন, বিশাল দল, এবং বোধহয় 12-14 জনেরও বেশি হতে পারে, কারণ তাদের সমস্ত সবার তো আমি জানতে পারিনি। কিন্তু আগামীকাল থেকে ভারতের বিএসএফ এর দপ্তরে বৈঠক, এবং সেই বৈঠকে এই বিষয়গুলো অবশ্যই আলোচ্য বিষয় এবং সেগুলো আলোচনা হবে। এবং কি নিয়ে আলোচনা হবে, বিএসএফ কিন্তু কিছু আজ পর্যন্ত জানায়নি। খালি বিএসএফ এর মহাপরিচালক বিমানবন্দরে বাংলাদেশের বিজেপির মহাপরিচালককে তিনি সাদর সম্বর্ধনা জানিয়ে তারা দুজনে একসঙ্গে বসেছেন, সম্ভবত নৈশভোজ করছেন। আগামীকাল বৈঠক শুরু হলে তখন হয়তো এই বিষয়টা বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টা যখন জানানো হবে, তেমনি ভারতের পক্ষ থেকে তাদের যুক্তি চেষ্টা হবে। মানে আমার কাছে মনে হয়েছে যে এই বৈঠকটার জন্য আমাদের অপেক্ষা করা দরকার। এগুলো হচ্ছে বাংলাদেশে নানা রকম কথা ছড়ায়, সবাই কতটা সত্য কতটা মিথ্যা বলা খুব মুশকিল। কাউকে যেহেতু সরকারি ভাবে আধিকারিক স্তরে বৈঠক হচ্ছে, ফলে সেই বৈঠক থেকে গোটা চিত্রটা পরিষ্কার হবে। এবং সেই বৈঠকে ধরুন আজকে যদি এতটাই তিক্ত সম্পর্ক হতো, আপনি যেটা বলছেন, তাহলে বিজেপির প্রতিনিধি দল ভারতে আসতো না, তারা ভারতের আমন্ত্রণে এসছে। তবে এইবারের বৈঠক কিন্তু আমি একটা জিনিস উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে এই বৈঠকটা এবার খুব সংক্ষিপ্ত সময় হবে। এর আগে আমরা দেখেছি 5 দিন 6 দিন ধরে বৈঠক হতো। আমাদের ধারণা ছিল 8 তারিখ থেকে 11 তারিখ বৈঠক হচ্ছে, ফলে এই যে লম্বা সময়টা কম না। কিন্তু 8 তারিখ আসলে তারা সন্ধ্যেবেলায় পৌঁছেছেন, আজকে কোনো বৈঠকই নেই। বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আমাকে ফোন করে উত্তপ্ত করেছেন যে আজকে বৈঠক তো হলো, কি হলো? বৈঠক তো হয়নি, তারা তো কোনো খবর রাখেন না, কি হচ্ছে সমস্যা। তাদের খবর আজকে তো বৈঠকটা সবে হয়নি, বৈঠকটা তো আগামীকাল থেকে হবে। আগামীকাল থেকে হলে তখন হয়তো বুঝে যাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে সম্পর্কটা এখনো দুই দেশের সরকারই কিন্তু চাইছেন যে তিক্ততা কাটিয়ে একটা কোনো সমঝোতায় আসা। সেটা দেখা যাক হয় কিনা, সেটা এখন এই ব্যাপারে আগাম বলাটা খুব মুশকিল। এটা যখন হবে তখনই হয়তো বলা যেতে। পূর্ণিমা সাহেব, পরের প্রশ্ন করুন। জি দাদা, আরেকটা বিষয়ে যাই আমি। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার যখন ছিল, তখন ইউনূস থেকে শুরু করে তার অ্যাডভাইজাররা, ইভেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন, তারা প্রায় রেগুলার বলতেন যে ভারতকে চিঠি দিয়েছি, শেখ হাসিনাকে পারলে তারা দিল্লি থেকে ধরে নিয়ে আসছে। বাট এখন যখন তারা ক্ষমতা থেকে বিদায় হলো, ওই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে ডয়েচে ভেলেকে বলছেন যে ভারত কখনোই শেখ হাসিনাকে ফেরত দিবে না।
কেন দিবে না, কি দিবে না, কেন কি, সেই প্রসঙ্গে তিনি অতটা মুখ খুলেন নাই। আপনার কাছে জানতে চাই যে এই যে তারা এখন মুখ ফুটে বলছে ভারত শেখ হাসিনাকে কখনো ফেরত দিবে না, এই বোধোদয়টা কি ছিল তাদের আগে, বা এখন কেন ভারত ফেরত দিবে না, দিবেই কেন আর দিবেই না কেন, আপনার কি মনে হয়? প্রথম কথা, তৌহিদ হাসান খুব একজন সিজন ডিপ্লোম্যাট, এবং তিনি খুবই ভালো করে জানেন নিয়ম কানুন, বন্দি প্রত্যর্পণ চুক্তি সম্পর্কে তার যথেষ্ট ওয়াকিবহাল আছেন। তখন বলতে পারেননি দায়িত্বে ছিলেন বলে, এখন কোনো দায়িত্বে নেই ফলে এখন যাবতীয় দায় বর্তমান সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন হয়তো যে পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, তিনি শেখ হাসিনাকে আনতেই পারবেন। আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নের ব্যাপারে একটা স্পষ্ট, প্রথম কথা, চুক্তিটা তো বন্দি প্রস্তাব চুক্তি, শেখ হাসিনা তো বন্দি নয়, তো বাহাত্তরিয়াতে আছে। তিনি ভারতে আসার পর বাংলাদেশের সঙ্গে তার বিরুদ্ধে অনেক অভিযোগের দোষী সাব্যস্ত করেছে, সে বিচার নিয়ে তো বক্তব্য আছে, সেটা অন্য বিষয়। কিন্তু তিনি যে এসেছিলেন সেদিন তিনি বন্দী, এবং ভারত তাকে বন্দী করে, বন্দীকে তো প্রত্যাখ্যান করা হয়, হাদির হত্যাকারীদের হয়তো প্রত্যাখ্যান করা হতো, সেখানে তো বন্দী নয়। তো কোনো রাজনৈতিক মুদ্রা নেই, তার যদি জীবনের প্রাণ সংশয় থাকে তাহলে কোনোদিনই ভারত তাকে ফেরত দেয়, এবং সেটা বন্দিবর্তন চুক্তি অনুসারে ফেরত দেয়। তাতে লেখা আছে যে কারো যদি প্রাণ সংশয় থাকে রাজনৈতিক ভাবে, এটা তো ওই লোক খুব ভালো জানে, তোদের আমি শুধু যাই না, এটা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও জানে। আমার মনে হয় বাংলাদেশের অনেকেই জানেন, তারা মাঝে মাঝে বাংলাদেশের মানুষকে একটু বিভ্রান্ত করার জন্য যখন অন্যান্য সংকট অনেক তীব্র হয়ে ওঠে তখন আমরা শেখ হাসিনাকে ফেরত পাওয়ার দাবি করছি। কিন্তু এটা ঘটনা, তৌহিদ হাসান যেটা বলেছেন সেটা প্রকারান্তরে একটা সত্য কথাই বলে দিয়েছেন, যে যদি সেরকম কোনো তথ্য প্রমাণ যদি তারা এখনো দিতে পারেন, দেন বিচারের কিভাবে গঠিত হয়েছিল, কি নিয়মে গঠিত হয়েছিল, কোনো কাগজ আজ পর্যন্ত দেয়নি, শুধু মিডিয়াকে বলে যাচ্ছে। একটা অদ্ভুত দেশ, কোন নিয়ম কানুন মানবেন না, এবং নিয়ম কানুন না মেনে নিয়ম কানুন অনুসারে ফেরত চান না, নিয়ম কানুন অনুসারে ফেরত চান, দারুণ ভালো করে যে তারা এটা সম্ভব না। সেই জন্য আমার মনে হয় তৌহিদ হাসান এইটা বলেছেন, এটা মূলত তার বোধ হয় রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে বর্তমান যে সরকার তারপরে এটা চাপ তৈরি করা। আচ্ছা দাদা, বাংলাদেশে রিসেন্টলি আরো একটা ব্যাপার দেখছি যে হঠাৎ করে আওয়ামী লীগের তৎপরতা বেড়ে গেছে, আওয়ামী লীগের যেহেতু হাইকমান্ড আপনার দেশে আছে সেই জন্য জানতে চাওয়া, মানুষের একটা আগ্রহের জায়গা তৈরি হয়েছে। ইভেন আমি দেখেছি যে আমি তো বিএনপি বিট করি দীর্ঘ বছর ধরে, আমি বিএনপি ঘরানার মানুষজনের কাছে গেছি, গতকালও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় বলছে এটা কি হচ্ছে, হঠাৎ আওয়ামী লীগ এভাবে সমানে মিছিল করছে, এর পেছনে মাঝে যা কি সম্পর্কে কোনো ধারণা আপনার আছে? যে আওয়ামী লীগ এবং গ্রেফতার হচ্ছে, প্রচুর গ্রেফতার হচ্ছে, আবার মিছিলও করছে। আমার কাছে যেমন প্রশ্নটা এসছে এরকম যে ভাই আপনার কাছে কোনো খবর আছে, আপনি তো দাদার সঙ্গে কথা বলেন, আওয়ামী লীগ আসলে এখন কি করতে চাচ্ছে? আমি আপনার কাছে তাই জানতে চাই দর্শকদের জন্য। যেটা হচ্ছে বাংলাদেশে একটা গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা আওয়ামী লীগ করছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কতটা সফল হবে না হবে বলা মুশকিল। সেই আন্দোলনটা যদি তীব্র আকার ধারণ করে, আমি আশা করছি যে জুলাই আগস্ট একটা তীব্র আকার ধারণ করবে, আশা করছি। আপনাকে আগস্ট মাসের কথা বলে দিচ্ছি, কারণ আগস্টটা আপনাদের খুব ক্রুশিয়াল সময়, সুতরাং সেই সময়টা তীব্র আকার ধারণ করতে পারে। তো সেটার লক্ষ্যেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে, এবং সেটা তারা বাংলাদেশে বসে কাজ করছে, কারণ ভারত থেকে তো কাজ করা সম্ভব নয়। ফলে সেই কারণে তারা যেটা করছেন সেটা চাইছেন যে কোনো একটা উপযুক্ত সময় বা মুহূর্ত যদি তৈরি হয়, তাহলে সে সময় হয়তো শেখ হাসিনার জনতার আকাঙ্ক্ষায়, জনতা চাইছে বলে তিনি হয়তো ফিরে যেতে পারেন। সেই একটা মহল বা পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এটা কতটা সফল হবে না এটা আমি এখনো কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করি। ব্যাপারটা কি এরকম যে আন্তর্জাতিক অঙ্গনে সে কোনো সাপোর্ট পাচ্ছে, বা আন্তর্জাতিক মহলে বা ভারতের সাথে আর কারো কোনো সমঝোতা এরকম কিছু? সৈয়দ মামুন মাহবুব যোগ দিয়েছেন। মামুন ভাই আসসালামু আলাইকুম। আমরা আপনাকে রেখেই আমরা আনুষ্ঠানিকতা শুরু করছি। আমি দাদার কাছ থেকে না দুঃখিত, আমার এই কমিউনিকেশনে আমার একটু বুঝতে অসুবিধা হয়েছিল। গৌতম দাকে নমস্কার এবং শুভেচ্ছা।
গৌতম দা, আপনি যে আমাকে এত স্নেহ করেন আমি আগে জানতাম না। আই এম অনার্ড। বলেন, এটাই নিয়ম, দুই ভাইয়ের আমি তর্ক হবে, এর মধ্য দিয়ে গণতন্ত্র গুণী মানুষকে বিকশিত হবে। সম্মান করি। আমি জানি, গুণী আমি মানুষকে জানি। আমি সম্মান করি। না না, আমিও আপনার মতো একজন বিদগ্ধ সাংবাদিক। ইটস এ গ্রেট অনার টু বি এ প্যানেলিস্ট উইথ ইউ। জি, গৌতম দা বলেন। খালি আমি একটু মানে যদি বলেন যে পুরোনো ক্যাসেট ঘুরিয়ে দিই যদি, তাহলে সেদিন অত্যন্ত আমি বলে রেখেছিলাম পূর্ণিয়া সাহেবকে যে হ্যাঁ হ্যাঁ, আমি পরে বুঝেছিলাম। আমি তাড়াতাড়ি চলে এটা যাবো। হয়েছে কি অনেক সময় দাদা, আমার ডায়াবেটিস আছে তো, মাঝে মাঝে আপনার সুগার ফল করে। আপনার কথার সঙ্গে কিন্তু আমি সহমত ছিলাম। সেটা না, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। উই আর ভেরি হ্যাপি। জি দাদা বলেন। আমরা যদি মনে না করেন, আমিও আগামীকাল আমাকে খুব ভোরবেলায় উঠে একটা কাজে যেতে হবে, জরুরি কাজে। সেই জন্য আমি আছি কিছুক্ষণ ঠিক আছে, বটেই। বলেন বলেন। না, আমি যদি ভাই যে প্রশ্ন করলেন যে কোনো না, এ ব্যাপারে দেখুন, এটা আওয়ামী লীগকে ঠিক করতে হবে, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে। এটা ভারত সরকার বা তারা বিদেশে কিন্তু একটা ঘটনা যে বিদেশে আন্তর্জাতিক স্তরে তারা কিন্তু পৌঁছানোর চেষ্টা করছে, এবং সেখানে তারা কিন্তু একটা জনমত তৈরি করার জন্য চেষ্টা করছেন যে আওয়ামী লীগের প্রতি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে একটা পার্টিকে আওয়ামী লীগ যে প্রশ্নটা রাখছে বিদেশি সমস্ত তাদের দূতাবাসের কাছে, যাদের প্রতিনিধিদের কাছে, যে আমরা কি তাহলে ভুল করেছিলাম বিএনপি কে নিষিদ্ধ না করে? বিএনপি দলকে তো আমরা নিষিদ্ধ করি। তাহলে মনে হচ্ছে কি আজকের দিনের কথা এটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এটা বোধহয় সঠিক ছিল। তখন আমরা জামায়াতকে নিষিদ্ধ করেছিলাম, সেটা আদর্শগত কারণ, তাতে বিএনপির সমর্থনও ছিল, যেটা বিএনপি স্বীকার করবে না হয়তো। কিন্তু বিএনপি কে তো নিষিদ্ধ করা হয়নি, তাহলে সেই বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? আমার মনে হয় একটা আলোচনা, আমি বলবো যে হয়তো হচ্ছে, আমি সঠিকভাবে বলতে পারবো না। আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপি দুজনের মধ্যে একটা বোঝাপড়া হওয়া উচিত। এটা হলে বাংলাদেশের মানুষ উপকৃত হবে, এবং তারা আওয়ামী লীগকে কালকে ক্ষমতায় আসতে হবে এমন কোনো ব্যাপার না। আমি বিরোধিতা করবো যে আওয়ামী লীগ তাদেরকে যখন আসতে হয়নি তারা পরে আসুন, এখন কেন? 5 বছর বিএনপি ক্ষমতায় থাকুক, তারা শাসন করুন, এবং শাসন করে মানুষের জন্য যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন সে প্রতিশ্রুতিগুলো পালন করুন। পরে 5 বছর পর যখন স্বাভাবিক ভোট হবে তখন দেখা যাবে, তখন আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত। এইটুকুই বলতে পারি, এই আর কি। সেটা আমার মনে হয়, আমি জানি না, মানে এটা হয়তো মামুন ভাই হয়তো বলতে পারবেন যে কোনো আদৌ, মানে যেগুলো বলা হয় না যে গ্রিন রুমে অনেক কিছু আলোচনা হয়, প্রকাশ্যে হয় না, প্রকাশ্যে হয়তো হচ্ছে না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের স্বার্থে দুটি রাজনৈতিক দলকে পরস্পরের মধ্যে একটা বোঝাপড়া করা উচিত, এবং সেক্ষেত্রে আমি বলবো ক্ষমতার ভাগাভাগির ক্ষেত্রেও বোঝাপড়া করে দেওয়া উচিত। ধন্যবাদ। মামুন ভাইয়ের কাছে যাই, আমি আপনাকে দ্রুতই ছেড়ে দিব আজকে। মামুন ভাইয়ের কাছে আসলে আমার 3টা পয়েন্টে যাওয়া উচিত, দাদার সাথে 2টা বিষয়ে কথা হচ্ছিল। এক হচ্ছে আমাদের বর্ডারে হঠাৎ করে এই যে পুশব্যাক নিয়ে অস্থিরতা, আর এর বাইরে মামুন ভাই আপনার কাছে জানতে চাই আমাদের আইন আদালতের কি অবস্থা। আমি যদি বলি এই সরকারের সময় জামিন হচ্ছে না, তাহলে পুরোপুরি সত্য হবে না, জামিন হচ্ছে। আইবি রহমানের মতো নেত্রী জামিন পেয়েছেন। আবার আমাদের আবুল বারাকাত স্যার বা প্রফেসর নাজমুল হাসান করিমুল্লাহ তারা মুক্তি পাচ্ছেন না। আইন আদালতের কি অবস্থা? আর বর্ডারের এই আনস্টেবিলিটি, আমি একটা প্রশ্নের মুখোমুখি হয়েছে, আমি সঠিক উত্তর দিতে পারিনি। গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছে যে আচ্ছা, ভারত থেকে যারা আসছে তারা তো বলছে আমার এই জায়গায় বাড়ি, বাংলাদেশে এই জায়গায় বাস, আমি এতদিন আগে গিয়েছিলাম, তো ওরা যদি বাংলাদেশি হয় তাহলে গ্রহণ করতে অসুবিধা কি? আমি আসলে সঠিক উত্তরটা দিতে পারিনি। ভাই, আপনি কি এটা একটা, আমার যে দর্শক প্রশ্ন করেছে বা যে যিনি, ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি জি দাদাকে দিয়ে শেষ করবো তো ওই প্রশ্ন, ওই যে উত্তর দিচ্ছি। জি ধন্যবাদ। আমি সম্মান জানাই আমার সহ আলোচক এবং পূর্ণিয়া ভাই আপনাকে, আপনার এই চিন্তাধর্মী অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আর একটা বিষয় কি দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকোর বর্ডার নিয়ে প্রতিনিয়ত সমস্যা কানাডার সঙ্গে হয়, আর বাংলাদেশ আর ভারতের মতো এত ঘনবসতিপূর্ণ বর্ডার, গৌতমদার অভিজ্ঞতা আছে কিনা? আমি একবার চাপায়ের আমার এক বন্ধুর মামার বাড়ি গিয়েছিলাম, তার বাসা মানে গ্রামের বাড়ি, তো বাড়ি পড়েছে বাংলাদেশ সীমান্তে, আম গাছ আর রান্নাঘর পড়েছে ভারতের সীমান্তে। এরকম একটা জটিল, আমার বাড়িও তাই, আচ্ছা করিমপুরে আমার বাড়ি গোয়ালপুরে ওপারে। যে কারণে এইটার খুব একটা হিউম্যান ফেস নিয়ে, অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে
দুই সরকারেরই করা উচিত। আমি মনে করি রাজনৈতিক কারণে দুই পাশ থেকে হয়তো অনেক সময় উত্তেজনা করানো হয়, তার ইলেকশন, তার ইলেকটোরিয়াল কনস্টিটিউশন থেকে দৃষ্টি আকর্ষণের জন্য। কাজী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতি বা পশ্চিমবঙ্গের সরকারের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, পররাষ্ট্রনীতি ঠিক করবে দিল্লির সরকার, এবং সেখানে খুব একজন চৌকস, আমার খুব ভালো লাগে ভদ্রলোকের ইন্টারভিউ আমি দেখি, যেভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, রণধীর জয়সাল। তো রণধীর জয়সাল গত 2 দিন আগে ইন্টারভিউতে পরিষ্কার একটা তথ্য দিয়েছে যে বাংলাদেশে ইভেন এই সরকার না, ইউনূস সরকার না, শেখ হাসিনা সরকারের আমলেও তারা অনেকগুলো চিঠি পাঠিয়েছে, কেস পাঠিয়েছে। তা বোধহয় আমি যদি ভুল না করি প্রায় 10-12 হাজার 15 হাজার এই প্রত্যর্পণের চিঠি নিয়ে, বা সরি পুশিনের চিঠি নিয়ে, এদের নাগরিকত্ব নিয়ে। তা আমি তো মনে করি বাংলাদেশের বর্তমান তারেক জিয়ার গভর্নমেন্ট তো এসে বলেছে যে ভারতের সঙ্গে কোর্ডিয়াল সম্পর্ক, এবং ভারতও চায়, এবং দুইটা প্রতিবেশী দেশ যার যার স্বার্থেই দুই দেশের সঙ্গে নিশ্চয়ই কোর্ডিয়াল সম্পর্ক রাখবে। কাজে আমি মনে করি এখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চুপ না থেকে বলুক যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দাবি করেছে যে আমাদের সব সরকারের আমলে ভারত চিঠি দিয়েছে, সেগুলোর আমরা নিষ্পত্তি করি। আর আমি বহু আগে থেকে একটা কথা বলি যে আমাদের সরকারগুলোর, প্রত্যেক সরকারই তার উচিত এমন একটা অর্থনীতি দেশে গড়ে তোলা যাতে আমার নাগরিকরা অন্যায়ভাবে কোনো দেশে না ঢোকে। আপনি তো গৌতম দা, আপনি অবগত আছেন একজন সিনিয়র সাংবাদিক হিসাবে। আমি সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে, বিশ্বাস করেন পুণ্যা ভাই, প্রচুর মামলা আমার কাছে আসে ভারতের বিষয় না, মায়ের গহনা বিক্রি করে, বাপের শেষ জমিটুকু বিক্রি করে ওই ইটালি যাবে বলে প্রথম আগে লিবিয়া পাঠায়, লিবিয়াতে বন্দি করে রাখে এই মানব পাচার আন্তর্জাতিক চক্রগুলো, এবং অনেকে মারা যায়। সেই নির্মম নির্যাতনের কাহিনী। এটা তো আমার সরকারের লজ্জা, নাগরিক হিসাবে আমার লজ্জা যে আমার দেশে নাগরিকদের আমি এখন আস্থায় নিতে পারিনি যে তোমরা এই দেশেও কিছু করে খাবা। কাজে আমি মনে করি পুশিনের সমস্যা অতীতেও ছিল, এত ঘন বসতিপূর্ণ, এত একই সংস্কৃতির, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে ভারতের যে রোড বর্ডার, স্থল বর্ডার, ল্যান্ড যে বর্ডার, সেটা তো উভয় পাশেই বাঙাল, এবং বছরে 1-2 দিন তো একে অপরের প্রতি ফুল বিনিময় হয়। আমরা এই বন্ধুত্বটাকে রাখতে চাই শুধু ভারতের সঙ্গে না, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে। তা আমি মনে করি পুশিন নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। আর আমাদের সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান একজন নাগরিক হিসাবে, যেহেতু ভারত সরকারের মুখপাত্র সুস্পষ্টভাবে বলেছেন অনেক কয়েক হাজার চিঠি পেন্ডিং আছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ গভর্নমেন্ট তার উত্তর দিয়ে দিক, তারপরে তারা দুই সরকার বসে আলোচনা করে এটা সমাধান করুক, যাতে কেউই হয়রানির শিকার না হয়। আর আপনি যেটা গৌতম দা আলাপ করছিলেন, আমি কিন্তু ভিন্ন পার্সপেক্টিভে পুণ্যা ভাই আলাপ করি। সেটা হচ্ছে পুণ্যা ভাই, আপনার একটা বিশাল সাংবাদিক টিম আছে আমি জানি। আপনি মানে জেলা শহর বাদ দেন, ঢাকা শহরে যেখানে তো আন্দোলন হয়, তো সেখানে আপনি যে কোনো একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে ঢোকেন, ধরেন 60টা অ্যাপার্টমেন্ট আছে, আপনি ওই যে র্যান্ডম বেসিসে 12টা অ্যাপার্টমেন্টে নির্ভয় আপনি প্রশ্ন উত্তর নেন যে এটা কেউ জানবে না। 4টা বাড়ি পাবেন আওয়ামী লীগ, 4টা বাড়ি পাবেন বিএনপি, 1টা বাড়ি পাবেন জামাত, 1টা পাবেন বামপন্থী, আর 2টা হচ্ছে মিশ্র। এরকম যেখানে রাজনৈতিক অবস্থান, সেখানে বিএনপি তো আমি বলবো একটা ভুল করে ফেলেছে। তারা তাদের অনারেবল রুট ছিল, যেরকম ইউনুসের অনেক অর্ডিন্যান্স তারা পাশ করেনি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বেআইনি অর্ডিন্যান্স কার্যক্রম, সেটা তারা পার্লামেন্টে না তুললেই হতো। তাহলে কি হতো, আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, রাইট অর রং, যাদের বিরুদ্ধে, তাই না গৌতম দা, আপনিও স্বীকার করো, সবাই জানে, যাদের বিরুদ্ধে একটা রায় হয়ে গেছে, তারা এসে কোর্টে সারেন্ডার করবে। আপিল আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, সেগুলো বিচার হবে। ইভেন আপনি যদি ধরেন বিএনপির দিক থেকে ভাবেন যে আমি আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে খুনের, দুর্নীতি, ব্যাংক লুটের, তাদের আমি সুষ্ঠু বিচার করতে চাই, তাহলে তো আওয়ামী লীগকে আসতে দিতে হবে। আসা মানে, আবার এটাও ক্লিয়ার করে রাখি, তার আগে আমি একটা ক্যাভিট দিয়ে দিই, আমি আওয়ামী লীগও করি না, বিএনপি তো প্রশ্নই ওঠে না। আমি বাংলাদেশে বিশ্বাসী, আমি একটা উদার লিবারাল ডেমোক্রেসি চাই। তো সেই কারণে আমি বলছি, মানি আর না মানি, এই বিএনপি এবং আওয়ামী লীগই বাংলাদেশের মূল জনগণকে প্রতিনিধিত্ব করে। এবং আমি গৌতম দার সঙ্গে একদম একমত, এই দুটি দলের পক্ষ থেকে ইগো ভুলে গিয়ে আমাদেরকে জানানোর দরকার নেই, ব্যাক চ্যানেলে বা গ্রিন চ্যানেলে আলোচনা করে, হ্যাঁ, বিএনপি ছাড় দেওয়ারও দরকার নেই। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট কেস আছে, আওয়ামী লীগ অভিজ্ঞ রাজনৈতিক দল, সংগ্রামী দল, তারা এসে আদালতে সারেন্ডার করবে, আদালতে যাবে, ন্যায় বিচারের প্রার্থনা করবে। তখন আদালত ন্যায় বিচার না করলে মানুষ বুঝবে, সবকিছুর বিচারক তো মানুষ, জনগণের ক্ষমতার মালিক।
আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে আছে। তো সেই কারণেই আমি মনে করি যে বিএনপি যত দ্রুত এই আওয়ামী লীগের উপর অহেতুক ইউনূসের আরেকটা প্রশ্ন আপনার মাধ্যমে আমি করতে চাই পূর্ণিয়া ভাই, আপনার এখানে বিএনপির এমপি সাহেবরাও আসে, এটা ভালো, আপনি মন্ত্রীদেরও নেওয়ার চেষ্টা করছেন বোধ ইন্টারভিউ, আপনি তাদের একটা জিজ্ঞেস করবেন আমার পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে, অনেকেই আমাকে চেনে ওনারা, যে ইউনূসের পাপের দায় বিএনপি নিচ্ছে কেন? আজকে গৌতম দা একটা আদেশ বেরিয়েছে, আপনাকে আমি পাঠিয়ে দেব, আমাদের ব্যারিস্টার আশরাফ পূর্ণিয়া ভাই চেনে, খুবই সাহসী মানুষ, ও একটা রিট পিটিশন করেছে, আমি অ্যাজ এ সিনিয়র লয়ার রিট পিটিশনার, সেখানে হাইকোর্ট আদেশ দিয়েছে, গভর্নমেন্টকে উত্তর দিতে বলেছে যে কেন হামের ট্র্যাজেডির উপরে একটা ইনকোয়ারি কমিশন হবে না, যে ইউনূস সরকার কি কি অন্যায় করেছে। কাজী ইউনূসের পাপের দায় বিএনপি নিচ্ছে কেন, এইটা আমার কাছে বোধগম্য না, কারণ এটা তো আজকে ফ্যাক্ট, আমাদের বলার দরকার নেই, ইউনূসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ডরাই বলছে। পররাষ্ট্র উপদেষ্টা তো খুবই ইউনূসের ঘনিষ্ঠ লোক ছিল, তৌহিদ হোসেন, ব্রিগেডিয়ার তাকওয়াত, ইভেন ফরাদ মাজারের ওয়াইফ ইউনূসের আরেক উপদেষ্টা ফরিদা আক্তার, ইভেন আসিফ নজরুল বলতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে আমি জানি না, হয় সে মিথ্যা বলেছে অথবা ইউনূস অন্যায় করেছে। কারণ বহির্বিশ্বের সঙ্গে কোনো চুক্তি করতে গেলে আইন মন্ত্রণালয় মাস্ট ভেট করতে হয়, ভেটিং করতে হয়, আইন মন্ত্রণালয় এক্সামিন করে। তো যদি ইউনূস না পাঠিয়ে থাকে সেটাও অন্যায়, আর যদি আসিফ নজরুল মিথ্যা বলে তার অতীতের স্বভাবের মতো, সেই অন্যায় হচ্ছে। এবং যে কারণে আপনি দেখেছেন পূর্ণিয়া ভাই, আপনার তো 91 থেকে অভিজ্ঞতা, ছাত্র বয়স থেকে, এই অতীতে এইটা দিয়ে 5টা এই ধরনের সরকার, অস্থায়ী সরকার বলেন, তত্ত্বাবধায়ক বলেন, আর এই অন্তর্বর্তী বলেন, কোন সরকারের চিফ অ্যাডভাইজাররা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর জনগণ কোনো খোঁজ রেখেছে কোথায় আছে না আছে, মাটির তলে আছে না মাটির উপরে আছে? কিন্তু ইউনূস প্যারিস গেলে বাংলাদেশের প্রধান মিডিয়াগুলো, ইভেন বিএনপি পন্থী মিডিয়াগুলো বলছে তাহলে কি তিনি পালিয়ে গেলেন আর ফিরবেন না? কারণ এরা এখন ওই যে সত্যজিতের একটা ছবি আছে, পূর্ণিয়া ভাই দেখেছেন কিনা, গৌতম দেবদে দেখেছেন, ওই ইপসেনের গণশত্রুর নাম করে যে একটা পিপলস এনিমির উনি চলচ্চিত্র করেছিলেন কালজয়ী। তো এই ইউনূসরা এখন গণশত্রুতে পরিণত হয়ে, আপনি দেখেছেন ওই যে সংস্কৃতির উপদেষ্টা অস্ট্রেলিয়ায় পালিয়ে বেড়াচ্ছে, কারণ এটা অন্যায় করেছে। তো 32 নম্বর ভাঙার যে পাপ ইউনূসরা করেছে, যে 32 নম্বর শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, এটি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির তীর্থালয় পরিণত হয়েছিল, মুক্তির আধারে পরিণত হয়েছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান চাকুরি জীবনে বহুবার ওই বাড়িতে গিয়েছে তার সুখ দুঃখ বঙ্গবন্ধুর সঙ্গে জানাতে। 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তরুণ ছাত্র, আমাদের বড় ভাই ছাত্র নেতারা, ছাত্র ইউনিয়ন মানে বামপন্থী, ডানপন্থী, মধ্যপন্থী সবাই যেত তদানীন্তন 8 দলীয় নেত্রী শেখ হাসিনার পিতার বাসভবনে। এবং 94 সালে এই দুই বোন তাদের একমাত্র পৈতৃক প্রপার্টিটা জাদুঘরে পরিণত করেছিল, যেটা বাঙালি সবার, ইভেন আন্দোলনের সময় আমরা অনেকে 32-এ যেতাম, একটা অসাধারণ দৃশ্য ছিল বঙ্গবন্ধু সেই যে গুলি খাওয়া, দেয়ালে আপনার বুলেটের দাগ, কিংবা ওই আমলে সেই বড়য়ের আচারে শেখ পরিবারের সদস্যদের হাত তোলা, হাতের নেওয়ার ইয়া, আগেকার দিনে সেই কোকের বোতল, এটা তো সভ্যতা বিরোধী কাজ করেছে। ঠিক যেরকম তালেবানরা 96 সালে নজিবুল্লাহকে হত্যার পর বোধহয় 500 বছরের পুরাতন গৌতম বুদ্ধের মূর্তিটা ভেঙে দিল কাবুলে, সেরকম এটা অসভ্য বর্বর কাজ করেছে, এগুলোর বিচার হতে হবে। তো যে কারণে আপনি যেটা প্রশ্ন করেছেন পূর্ণিয়া ভাই, যে ভারতের উপরই আওয়ামী লীগে আস্থা ভারতের, আমি এইভাবে দেখতে চাই না। বঙ্গবন্ধুর মৃত্যুর পর কি ভারত বাংলাদেশের শত্রু হয়েছিল? ভারতের সঙ্গে জিয়াউর রহমান সরকারেরও বন্ধুত্ব ছিল, পরবর্তীকালে এরশাদ সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, 111-এর সরকার, হাসিনার সরকার, শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু কন্যা এবং বর্তমানে তারেক জিয়ার সরকার। আমি আজকে আপনার এখানে আসার আগে পূর্ণিয়া ভাই আরেকটা বিএনপি পন্থী মিডিয়ায় আমি গিয়েছিলাম, এখান অনলাইনে, আমি ওনাদের কাছে, গৌতম দা আপনি শুনলে মজা পাবেন, আমি ওনাদের কাছে জিজ্ঞেস করেছি যে ভাই দয়া করে আমাদেরকে একটু জানান শেখ হাসিনা ভারতের কাছে কি কি বিক্রি করে দিয়েছে, তাহলে আমরা ভারতকে বলে আন্দোলন করে ওগুলো পুনরুদ্ধার করে আনি। এটা একটা ভ্রান্ত অপপ্রচার। কোনোদিনই কোনো দেশ কোনো দেশের কাছে বিক্রি হয় না, একে অপরের বন্ধুত্ব হয়। এই যে শেখ হাসিনা যে ডিজেলের পাইপটা চালু করেছিল বলে বিএনপি এই ডিজেল সংকট থেকে বাঁচলো, এ তো হাতে নাতে প্রমাণ। সেইটা যদি ইউনূস বন্ধ না করে, এটা যদি নাটোর পর্যন্ত, আমার শ্বশুর বাড়ি নাটোর পর্যন্ত পাইপটা টানা থাকতো, তাহলে রাজশাহী অঞ্চলে এই ডিজেলের সংকট হতো না। ভাই আমি বহুদিন আপনার এই টকশোয় বলেছি,
ভারত বাংলাদেশ এত নিবিড় প্রতিবেশী, দুই দেশে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই বন্ধুত্ব থাকতে হবে, এবং আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য একই ধরনের। কাজে এখানে ভুল বুঝাবুঝি থাকবে, একে অপরের স্বার্থ থাকবে। ভারতবাসীর কাছে ভারত আগে, আমাদের কাছে বাংলাদেশ আগে, এবং আমরা দুটোকেই সমন্বয় করে আমরা করতে চাই। সেখানে ভুল বুঝাবুঝি থাকলে আলোচনার টেবিলে সমাধান হবে। তো আমি এই কারণেই মনে করি বিএনপি যত দেরি করবে, পূর্ণিয়া ভাই, আমি বিনয়ের সঙ্গে বলি, বিএনপি আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, নাম্বার 1, আর নাম্বার 2, ইউনূস গভর্নমেন্টের পাপের দায় বিএনপি নেবে কিনা, এই দুইটি সিদ্ধান্ত গ্রহণে বিএনপি দেরি করলে কার কি ক্ষতি হবে জানি না, সবচেয়ে ক্ষতি হবে বিএনপি সরকারের। আমি একজন নাগরিক হিসেবে এটা বললাম। এবং আপনি দেখেছেন বোধহয়, অস্বাভাবিক বিষয়, 40 মিনিট 50 মিনিট ধরে আওয়ামী লীগের লোকজন মিছিল করছে, সাধারণ কর্মীরা যারা কোনোদিন ক্ষমতার আশপাশে ছিল না। এটাই তো আওয়ামী লীগের মতো দলের সৌন্দর্য। ইভেন এটা বিএনপি দলেরও সৌন্দর্য। আপনার মনে আছে পূর্ণিয়া ভাই, শেষের 5-6 বছর, গৌতম দা আপনারও জানা আছে, তবু জানাই, বিএনপি কোনো প্রোগ্রাম দিলেই আওয়ামী লীগ সরকারি হরতাল ডেকে দিত, বাস বন্ধ, ট্রেন বন্ধ, ইভেন নৌকা বন্ধ, আপনার ওই নৌকা ঘাট, গুদারা ঘাট বন্ধ করে দিত। তারপরে কি বিএনপির জনপ্রিয়তা ঠেকানো গেছে? সেম অ্যাজ আওয়ামী লীগের ক্ষেত্রে। আমি মনে করি বিএনপি এখানে প্র্যাগমেটিক পরিচয় দিক। আর আমি একদম গৌতম লাহিড়ীর মতো একজন অভিজ্ঞ সাংবাদিকের সঙ্গে একমত, আওয়ামী লীগ বিএনপি ন্যূনতম মৌলিক কিছুতে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, অর্থাৎ এগ্রি টু ডিসএগ্রি, একে অপরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব, গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করব, এই ভিত্তিতে ঐক্যমত হয়ে এগুলে দেশ সামনে আগাবে, আমরা দিনে দিনে উন্নতির দিকে ধাবিত হব। ধন্যবাদ। ধন্যবাদ মোহন ভাই। আমি গৌতম দাকে ছেড়ে দিতে চাই সবশেষ প্রসঙ্গ নিয়ে, তারপরে মোহন ভাইয়ের সাথে আরো একটা বিষয় একটু আলোচনা। দাদা, বাংলাদেশে একটা আলাপ আছে, অনেকেই টেবিল আড্ডা বা রাজনৈতিক আড্ডায় বলে যে আওয়ামী লীগ কি বিএনপির কাছে কোনোভাবে, সেটা আইনজীবীর মাধ্যমে হোক বা আইনের মাধ্যমে হোক, আবেদন করবে তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য, এবং সে কেন তার কোনো প্রতিনিধি দিয়ে, আদালতে এখন প্রচুর রিট করা যায়, আদালতে কেন আবেদন করছে না তাকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এটা যে বাংলাদেশে আইনি কাঠামোর মধ্যে পড়ে না, একটা অধ্যাদেশ দিয়ে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে না, এর বিষয়ে কেন আইনি পদক্ষেপ নিচ্ছে না, এবং সে কি কোনো আবেদন করবে কিনা, এই প্রসঙ্গটা জেনে দাদা আজকে আমি আপনাকে ছেড়ে দেবো, যেহেতু আপনার ভোরে প্রোগ্রাম আছে। সঠিক প্রশ্ন, কিন্তু প্রথম প্রশ্ন কথা হচ্ছে আগে জানতে হবে যে আবেদন করার পর এবার হাইকোর্ট রিজেক্ট করে দেবে, রিজেক্ট করে দিয়ে কোনো লাভ নেই। ফলে এটাকে রাজনৈতিক স্তরে উভয় পক্ষের মধ্যে আগে সমঝোতা হতে হবে, তবে আবেদন হবে। দ্বিতীয়ত, যে এখনো পর্যন্ত যে আইসিটির মামলা বা ইত্যাদি যেগুলো হয়েছে, সেই মামলাগুলো সম্পর্কে জাতিসংঘের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে আওয়ামী লীগ তাদের লয়ারের মাধ্যমে তারা তার পুনর্বিচার বা সেগুলোকে প্রতিবাদ করছে। বিশেষ করে হত্যাকাণ্ড, যেটা গেজেট নোটিফিকেশন হচ্ছে 800, কিন্তু পল ভলকার লিখছে 1400। এখন এই ব্যক্তিতে আবার সাজাও দিয়ে দেওয়া হচ্ছে, যে সাজার শেষে সেই পল ভলকারের রিপোর্টের শেষে বলা আছে যে এটাও আবার চূড়ান্ত নয়। ফলে এই বিচার ব্যবস্থা ইত্যাদি সমস্ত বিষয়ে যে গৌতম দা, একটু সরি বিরক্ত করি, গৌতম দা, আবার এরকমও হয়েছে অনেক লোক ফিরে এসছে বলতে আমি মরিনি। সেটাও হয়েছে, 800-র মধ্যেই আছে, 800-র মধ্যেই আছে। এখন ঘটনা হচ্ছে যে এই বিষয়গুলোতে এতটা মানে জোর করে একটা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ সিদ্ধান্ত, এটা দুটি দলের মধ্যে যদি কোনো আলোচনা করে কোনো সমঝোতা না হয়, কেবলমাত্র আইন আদালতের মাধ্যমে সমাধান হবে কিনা সন্দেহ। ফলে সেই কারণে আমি জানি না এখনো পর্যন্ত যে আওয়ামী লীগ মানে এই ব্যাপারে বিএনপির কাছে কোনো আবেদন বা ইত্যাদি করবে কিনা। বিএনপি তো একটা কথা এখানে এসে ভারতে বলে গিয়েছিল যে আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার তাদের কেউ থাকবেন না, তারা আবেদন করতে পারেন, বিচার করা হবে, সেখানে কিন্তু শেখ হাসিনা স্বাক্ষরকারী হতে পারবেন না। এখন অন্য দলের বিষয়ে তারা যদি এরকম বিক্ষেপ করেন, এখন সেটা তখন হয়তো বলেছেন, এখন হয়তো ভিন্ন পথে ভাবতেও পারেন, আমি জানি না। এটা আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই একমাত্র হতে পারে উপায়, সেটা হচ্ছে যদি দুটি দল কোনোভাবে ব্যাক চ্যানেলের মাধ্যমে কোনো আলাপ আলোচনা করে সমঝোতায় আসতে পারে, না এটা আইন আদালতের মাধ্যমে সমঝোতা হবে, এটুকুই বলতে পারি। আমি সকাল প্রায় 7টায় উঠতে হবে, সেই জন্য
জি দাদা, আমি ছেড়ে দিব। থ্যাংক ইউ গৌতম দা, আবারও আপনার সঙ্গে আমরা কথা বলবো। পরে বাকি আলোচনাটা না না, থ্যাংক ইউ গৌতম দা। মাউন্ট ভাই, সরি।